আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে রক্ত জবার রক্তিম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি দেখতে পাচ্ছ দুটো ছবি এঁকেছি। ছবি আঁকতে অভ্যস্ত নই, চেষ্টা করেছি তোমাদেরকে কিছু একটা ইঙ্গিতে উপস্থাপনের জন্য। ছবির মাধ্যমে আমরা কি করি, ভাব প্রকাশ করে থাকি, কথাবার্তা বলে আমরা ভাব প্রকাশ করে থাকি। এই যে আমি যা যা বলছি, এই পুরোটিকে আমরা এক কথায় কি বলতে পারি, ভাষা। এবং ভাষার একটি বৃহৎ অংশ আমরা একসাথে বলে ভাব প্রকাশ করি। তো সেই বৃহৎ অংশটি কি, সেটির নাম হলো বাক্য। আসো বন্ধুরা, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের ভাষার সবচেয়ে বড় যে উপকরণ, সেই উপকরণটি নিয়ে কথা বলবো। বাক্য। বাক্য প্রসঙ্গে আমরা আজ আলোচনা করব। বাক্য। আমরা যদি এই গাছটিকে একটি ভাষা বৃক্ষ নাম দেই, ভাষাটিকে আমরা কিসের সাথে তুলনা করছি, একটি বৃক্ষের সাথে। একটা বৃক্ষের যেমন অনেক শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল অনেক কিছু থাকে, সব মিলিয়ে পুরোটাকে আমরা বলছি বৃক্ষ। ঠিক তেমনি ভাষারও অনেকগুলো উপকরণ আছে, সবগুলো মিলিয়ে আমরা সেটাকে বলছি ভাষা বৃক্ষ। তো সেই ভাষা বৃক্ষের সবচাইতে বড় অংশ, একটা গাছের যেমন সবচাইতে বড় অংশটা, মূল অংশটার নাম কি, কাণ্ড। বৃহৎ অংশ কাণ্ড। হ্যাঁ, তেমনি একটা বৃক্ষের যেমন বৃহৎ অংশটার নাম হচ্ছে কাণ্ড, ঠিক তেমনি একটি ভাষারও বৃহৎ অংশের নাম কি, ভাষার বৃহৎ অংশটার নাম আমরা রেখেছি বাক্য। ভাষার সব থেকে বড় উপকরণটির নাম হলো বাক্য, বা ভাষার মূল উপকরণটির নাম হলো বাক্য। ভাষা বৃক্ষ একটা গাছের মতো যদি হয়, তাহলে তার বড় অংশ কাণ্ডাংশটার নাম হলো আমরা রেখেছি বাক্য। তো আজকে আমরা সেই বাক্য নিয়ে কথা বলবো। আর এছাড়া যে অন্যান্য অংশ আমরা যদি তুলনা করি, যে বৃক্ষের যেমন অনেকগুলো অংশ থাকে, একটি ভাষারও তেমনি অনেক অংশ থাকে। যেমন এই বৃহৎ অংশটার থেকে অপেক্ষাকৃত যে ছোট অংশটা, সেটিকে আমরা বলি শাখা। এই শাখাটিকে আমরা ধরব হচ্ছে শব্দ। অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শাখা, সেটিকে আমরা বলছি গাছের শাখা। যেমন ক্ষুদ্র অংশ, তেমনি আমরা ভাষার একটা ক্ষুদ্র অংশকে বলছি, অপেক্ষাকৃত ক্ষুদ্র অংশকে বলছি শব্দ। আর তার থেকে যে ক্ষুদ্র অংশ, সব থেকে সবচেয়ে ক্ষুদ্র অংশ কি, প্রশাখা। মানে শাখা থেকে যা তৈরি, প্রশাখা সবচেয়ে ক্ষুদ্র অংশ। ভাষার ক্ষেত্রে সেটিকে আমরা কি বলবো, ধ্বনি। ভাষার ক্ষেত্রে সবচেয়ে ক্ষুদ্র উপকরণ হচ্ছে ধ্বনি বা বর্ণ। তো আমরা বৃক্ষটিকে তুলনা করছি ভাষার সাথে,
বৃক্ষের বড় অংশ কাণ্ড আর ভাষার বড় অংশ বাক্য। এই কাণ্ডের থেকে ছোট যে অংশ সেটিকে আমরা বলছি বৃক্ষের ক্ষেত্রে শাখা, আর ভাষা হিসেবে ভাষা বৃক্ষের ছোট অপেক্ষাকৃত ছোট অংশ যেটিকে আমরা গাছের ক্ষেত্রে শাখা বলছি সেটিকে আমরা বলছি ভাষার ক্ষেত্রে শব্দ। আর প্রশাখা যেটি গাছের ক্ষেত্রে সেটিকে আমরা বলছি ক্ষুদ্রতম অংশ, সেটি হচ্ছে ভাষার ক্ষেত্রে ধ্বনি। তো এই জিনিসটিকে উপস্থাপনের জন্য আমি ভাষাকে একটি বৃক্ষের সাথে তুলনা করেছি। আজকে আমরা আলোচনায় যাব এই ভাষা বৃক্ষের সবচাইতে বড় উপকরণ যেটি বাক্য, সেটি নিয়ে আমরা আলোচনা করব। চলো বন্ধুরা, সবাই প্রস্তুত তো? বই খাতা সবকিছু সাথে নাও, প্রয়োজন মতো সবাই লিখবে কিন্তু, ঠিক আছে? তাহলে এবার আসো, বাক্য কি? বাক্য কি? এই প্রশ্নটার উত্তর আগে আমাদেরকে জানতে হবে। ভাষার সব থেকে বড় অংশ হচ্ছে বাক্য। আর বাক্য কিভাবে গঠিত হয়? শব্দের পরে শব্দ সাজিয়ে আমরা যদি পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারি তাহলে সেটিকে আমরা বলবো বাক্য। সুন্দর করে সাজিয়ে আমরা যদি সংজ্ঞাটিকে বলি, অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা পরিপূর্ণরূপে মনোভাব প্রকাশিত হলে তাকে বাক্য বলে। কি লিখলাম? অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা পরিপূর্ণরূপে মনোভাব প্রকাশিত হলে তাকে বাক্য বলে। যেমন আমরা সকলে ফুল ভালোবাসি। আমরা সকলে ফুল ভালোবাসি। এটি একটি পরিপূর্ণ বাক্য। সবগুলো উপকরণ বাক্যের এখানে আছে, অর্থাৎ বাক্য গঠনে যে যে উপকরণ দরকার সব আছে এবং সেগুলো কি সঠিকভাবে সাজানো আছে। অর্থাৎ সব মিলিয়ে পূর্ণরূপে মনের ভাব প্রকাশ হলে সেটিকে আমরা বাক্য বলব। কিন্তু আমরা যদি এই বাক্যটিকে এইভাবে লিখি, আমরা সকলে ফুল ভালো, শুধু শেষের বাসিটুকু লিখলাম না, তাহলে কি বাক্য হবে? না, হবে না। অর্থাৎ এমন একটি পদ শেষে প্রয়োজন যেটি ছাড়া বাক্য অসম্পূর্ণ হবেই না। তো সেইটিকে বলা হয় বাক্যের অপরিহার্য পদ বা শব্দ। সেটি কি? বাক্যের অপরিহার্য শব্দ কোনটি? অপরিহার্য অংশ কোনটি? অপরিহার্য উপকরণ কি? সেটি হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া তার মানে কি? একটি সমাপিকা ক্রিয়া বাক্যের অপরিহার্য অংশ। বাক্যের
অপরিহার্য অংশ, যেটি ছাড়া বাক্য কখনোই গঠন করা সম্ভব না। অন্যান্য পদ না থাকলে চলবে। সকলে ফুল ভালোবাসি, ওকে, আমরা না থাকলে ঠিক আছে, চলবে। আমরা সকলে ভালোবাসি, ফুল না থাকলেও চলবে, অর্থাৎ কর্তা না থাকলে চলে, কর্ম না থাকলেও চলে, অন্যান্য পদ না থাকলে চলবে, কিন্তু সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য গঠন সম্ভব না। তো এই যে আমরা সকলে ফুল ভালো, এখানে একটা কিছুর অভাব, সমাপিকা ক্রিয়ার অভাব, আর সেটার অভাবে একটা গুণ হারিয়েছে বাক্যটি। আরেকটি বাক্য ধরো আমি লিখলাম, ভালো সকলে ফুল বাসি আমরা। এটিকে বাক্য বলা যায় কি? ভালো সকলে ফুলবাসী আমরা, এটিকে কোনো বাক্য বলা যায় না। যদিও এখানে কর্তা আছে, কর্ম আছে, সমাপিকা ক্রিয়া আছে, কিন্তু তথাপি এটি বাক্য না, সার্থক বাক্য না। কারণ কি? আমার শব্দগুলো কিন্তু অর্থপূর্ণ, অর্থহীন ব্যবহার করা হয়নি। তারপরও বন্ধুরা এটিকে আমরা বাক্য বলতে পারছি না। কারণ কি? এই পদগুলো, শব্দগুলো এলোমেলোভাবে সাজানো, সঠিক বিন্যাস নেই, সেই জন্য এটিকে আমরা বাক্য বলতে পারছি না। এটি একটি গুণ হারিয়েছে। আর কি? সেই গুণটির নাম কি আমরা পরে জানছি। তার মানে এখানে একটা কিছু সমস্যা হয়েছে। এরপরে যদি বলি ফুলটি কথা বলছে। আচ্ছা, এখানে তো কোনো সমস্যাই নেই। ফুল কে কথা বলছে, ফুল কর্তা কি করছে, কথা বলছে, সমাপিকা ক্রিয়া সব আছে, সাজানোও ঠিক আছে, কর্তা ক্রিয়া পাশাপাশি বসেছে, সাজানোও ঠিক আছে, অথচ বাক্যটা হয়নি। কোনো একটা কিছুর অভাব এই বাক্যেও লক্ষ্য করা যাচ্ছে। সেটি কি? সেই অভাবটি কি? কিসের অভাব? অর্থাৎ ফুলের কথা বলার যোগ্যতা আছে কি না, ফুল কথা বলার সাথে ফুল শব্দটির, ফুল কি একটি বস্তু, উপকরণ, সেটি কথা বলার ক্ষমতা রাখে কি না, এই ভাবটির সাথে এই শব্দটির কি নেই, সমন্বয়, সামঞ্জস্য নেই। এই কারণে এই বাক্যটিও সঠিক না, এটিও একটি গুণ হারিয়েছে। তো তাহলে এই তিনটা বাক্য আমরা লিখলাম, তিনটা বাক্যে তিন ধরনের সমস্যা আছে। এই সমস্যাগুলো কি কি, সেই বিষয়গুলোকে চিহ্নিত করে ব্যাকরণের পরিভাষায় তিনটি নাম দেওয়া হয়েছে। সেগুলো কি? একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, সেগুলো কি কি, কোন কোন গুণ থাকলে একটি বাক্যকে পরিপূর্ণ বাক্য বলা যাবে। গুণগুলো হলো, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। সার্থক বাক্যে, এখানে লিখতে হবে সার্থক, একটি সার্থক বাক্যে তিনটি গুণ থাকে। সেগুলো কি? সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। প্রথম গুণটির নাম হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা গুণটি কি? আসলে এটি কি বোঝা যায়? বাক্যে একটি শব্দ শোনার পর এক পদ
এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা। আকাঙ্ক্ষা জিনিসটা কি? এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা। যেমন যেমন আমরা সকলে ফুল ভালো, বাক্যটি কিন্তু শেষ হয়নি, বক্তার মনোভাব পূর্ণতা পায়নি, কিছু একটা বাকি রয়ে গেছে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া বাকি আছে। তাহলে আকাঙ্ক্ষার অভাব ঘটে কোন পদের অভাবে? প্রশ্নটি লিখে রাখো, তোমাদের জন্য একটি প্রশ্ন। আকাঙ্ক্ষার অভাব বা অপূর্ণতা থাকে কোন পদের অভাবে? অনুপস্থিতিতে। প্রশ্ন, আকাঙ্ক্ষার অভাব বা অপূর্ণতা থাকে কোন পদের অনুপস্থিতিতে? এটি তোমরা উত্তরটা লেখো। আশা করি বুঝতে পেরেছো। যেমন এই যে, যেমন আমরা সকলে ফুল ভালো, এখানে কোন পদের অভাব রয়েছে সেটি এর উত্তর। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে বাক্যের দ্বিতীয় গুণ হলো, 2 নম্বর গুণ কি? আসক্তি। আসক্তি, বানান সতর্কতা ভাষার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বানানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ কি? বানান ভুল হলে অর্থ সম্পূর্ণ এলোমেলো হয়ে যাবে। যেমন ধরো, আসক্তির জায়গায় যদি তুমি এই জায়গায় পয়ত ব্যবহার করো, অর্থাৎ আসক্তি হয়ে যাবে। তার মানে কি? অ্যাডিকশন। হ্যাঁ, কোনো কিছুর প্রতি নেশা, মোহ, সেটা হয়ে যাবে নেশা। তো আসক্তি, ব্যাকরণের পরিভাষায় আসক্তি কি? সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি জিনিসটা হলো কি? সুশৃঙ্খল পদবিন্যাস। আমরা পড়াশোনা করছি, মানে তোমরা শিখছো, শিক্ষার্থী, তোমাদের কি একটা শৃঙ্খলা আছে। স্কুলে যাওয়া, সেখানে যতক্ষণ অবস্থান করো, কে কিভাবে বসবে, শিক্ষকের কথা কিভাবে শুনবে, তখন তোমাকে কি করতে হবে? এই যে এখন ক্লাস করছো, কি করতে হবে? লিখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, লিখতে হবে। প্রত্যেকটা কাজের শৃঙ্খলা আছে। ঠিক ভাষায় বাক্যেরও কি আছে? শৃঙ্খলা আছে। তো শৃঙ্খলা না থাকলে বাক্য হবে না। যেমন ধরো, এই যে বাক্যটি আমরা লিখেছি এখানে, এই বাক্যটি, ভালো সকলে ফুল বাসি আমরা। সবকিছু ঠিক আছে, তুমি ক্লাসে উপস্থিত, কথা শুনছো, কিন্তু কাজ অর্ধেক করছো না, অথবা এলোমেলোভাবে করছো। আমি যা বলছি, আমি প্রথমে কি বলছি সেটা নিয়ে ভাবছো, এখন কি বলছি সেটা শুনছো না। হ্যাঁ, যদি এরকম করো, মানে কি? এলোমেলো হচ্ছে, তোমার কাজগুলো গোছানো হচ্ছে না, শৃঙ্খলা নেই, তাহলে কাজটা কিন্তু হবে না। ঠিক ভাষার ক্ষেত্রে বাক্য গঠনেও তাই। যদি তুমি নিয়ম মতো না সাজাও, ব্যাকরণিকভাবে শব্দগুলোকে বিন্যস্ত না করো, তাহলে বাক্যটা সঠিক হবে না। যেমন ভালো সকলে ফুল বাসি আমরা, হলো না বাক্যটা। আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, এই যে
নিয়ম কি? বাংলা বাক্য গঠনের নিয়ম কি? যদি এটাকে সঠিকভাবে সাজানো হয় তাহলে বাক্যটা কি হবে? যেমন আমরা সকলে ফুল ভালোবাসি। আমরা সকলে ফুল ভালোবাসি। এটি একটি সার্থক বাক্য। এখানে আসক্তির অভাব নেই, আসক্তির অপূর্ণতা নেই। কিন্তু এই বাক্যটি ভালো সকলে ফুলবাসি আমরা, এটিতে কি অভাব রয়েছে? আসক্তির অভাব রয়েছে, আসক্তি গুণটি হারিয়েছে। এখন কেন হারালো? কারণ বাংলা বাক্য গঠনের নিয়ম হলো শুরুতে কি বসবে? প্রথমে কর্তা। কি বসেছে? কর্তা। কি ভালোবাসি? ফুল, কর্ম। শেষে কি বসেছে? বাসি, ভালোবাসি, ক্রিয়া। তাই না? ক্রিয়া। তাহলে বাংলা বাক্য গঠনের সূত্র কি? প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে শেষে ক্রিয়া। ইংলিশে অবশ্য একটু ভিন্নতা আছে। ভাগ, প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভাগ, তারপরে অবজেক্ট। কিন্তু বাংলায় তার থেকে একটু পার্থক্য আছে। প্রথমে কর্তা, সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভাগ। এই যে কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া, এই কর্মটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটু ধোঁয়াশা আছে। তোমরা বেশিরভাগই মনে করো কর্ম মানেই ক্রিয়া, ক্রিয়া মানে কর্ম। কিন্তু আসলে কি তাই? না। কর্ম হলো অবজেক্ট, অর্থাৎ বস্তু। যাকে আশ্রয় করে কর্তা কাজ করে সেটিকে বলা হয় কর্ম। কর্তা আর কর্ম, এই কর্ম আর ক্রিয়া এক না, বিষয়টি খেয়াল করো। তাহলে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলা বাক্য গঠনের সূত্র কি? প্রশ্ন 2, এটা ছিল 1। প্রশ্ন 2, বাংলা বাক্য গঠন সূত্র কি? যখন তুমি এই প্রশ্নের উত্তরটি জানবে তখন তোমার এই আসক্তির ত্রুটিটা, আসক্তি গুণটির অভাব তোমার বাক্যে আর থাকবে না। তার মানে এই প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি, জানা প্রয়োজন। এরপরে শেষ যে গুণ সেটির নাম হলো যোগ্যতা। বাক্যের তৃতীয় গুণ হলো যোগ্যতা। বাক্য গঠনের 3 নম্বর গুণটি কি? যোগ্যতা। সেটি কি? সেটি হলো বাক্যের ভিতরে বাক্যে ব্যবহৃত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধন অন্তর্গত ও ভাবগত মেল বন্ধন। কথাটার অর্থ হলো মিল, বিন্যাস, গাঁথনি। তো বাক্যে ব্যবহৃত পদগুলোর অন্তর্গত মানে একটা পদের যে অর্থ আর সেটি দ্বারা আমি যা বোঝাতে চাচ্ছি ভাবগত মিল থাকতে হবে। যেমন ধরো
মানুষ কথা বলে, কথা বলা যে শব্দটি, ক্রিয়াটি, সেটির সাথে সম্পর্কিত কারা? মানুষ। কিন্তু যদি তুমি বলো যে ফুল কথা বলে, টেবিল কথা বলে, প্রতীকী অর্থে, সিম্বলিক অর্থে হয়তো সেটা হতে পারে, কিন্তু সরাসরি এই টেবিল বা ফুল কথা বলতে পারে না। তো যদি আমি বলি গরু আকাশে ওড়ে, বাক্যটি কি হবে? হবে না। হ্যাঁ, পাখি আকাশে ওড়ে, আকাশে ওড়ে বা উড়ে, পাখি আকাশে উড়ে। এখন এই আকাশে ওড়া, ওড়া যে ক্রিয়া, সেটির সাথে পাখাযুক্ত পাখির সম্পর্ক আছে। কিন্তু যদি বলো যে গরু আকাশে ওড়ে, তাহলে হাস্যকর হবে, কারণ আমাদের ধারণায় ওড়া ক্রিয়াটির সাথে এই গরু পাখাহীন একটি প্রাণীর সম্পর্ক নেই, অর্থাৎ ভাবগত আর অন্তর্গত অর্থের কি মিল নেই, সেই জন্য বাক্যটি যোগ্যতা হারাবে। হ্যাঁ, তাহলে যদি বলি ফুলটি কথা বলছে, সিম্বলিক মিনিং হয়তো নিতে পারো ওই দিক, যে ফুলও কি কথা বলে, কারণ কি সৌন্দর্য বিলায়, ফুল দেখালে কি মানুষ খুশি হয়, তার মানে সে তোমার একটা ভাব বিনিময় করছে, কিন্তু তার মানে এই নয় যে সেটিকে আমরা এই ফুল কথা বলার যোগ্যতা রাখে, এরকম ভাববো না। হ্যাঁ, ভাষার ক্ষেত্রে ব্যাকরণের পরিভাষায় যোগ্যতা কি? পদগুলোর অন্তর্গত আর ভাবগত মিল, যদি সেটি না থাকে তাহলে বাক্য কোন গুণ হারায়? প্রশ্ন হলো, বাক্যের পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধন না থাকলে বাক্য কোন গুণ হারায়? 3 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্ন 3, বাক্যের পদ সমূহের মধ্যে ভাবগত ও অর্থগত মিল না থাকলে বাক্য কোন গুণ হারায়? উত্তর তোমরা বের করবে। এবার 3টি উদাহরণ লিখছি, কোন বাক্যটি কোন গুণ হারিয়েছে সেটি তোমরা বের করবে। এটি তোমাদের জন্য একটি কাজ। প্রশ্ন 4, বাবা ইলিশ থেকে বাজার কিনে এনেছেন। বাক্যে কোন গুণের অভাব? ঠিক আছে মেয়েরা, শিক্ষার্থীরা, বাবা ইলিশ থেকে বাজার কিনে এনেছেন, বাক্যে কোন গুণের অভাব? প্রশ্ন 5, বর্ষার রৌদ্র
প্লাবন সৃষ্টি করে। বাক্যে কোন গুণের অভাব? প্রশ্ন 6, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ চাঁদ যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ। বাক্যে কোন গুণের অভাব আছে? হ্যাঁ, বাক্যে কোন গুণের অভাব আছে? প্রশ্ন 7, ডাকে হলো পাখি আখি।